নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা সাবান। সাবানের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে সাবান ব্যবহার করার পর আমরা প্রত্যেকেই কোনো না কোনো সাবান কেশের মধ্যেই কিন্তু সাবানটাকে এইভাবে করে রেখে দিই। তবে সমস্যা কি হয়, সাবানের মধ্যে দেখবেন ব্যবহার করার পর কিছুটা হলেও জল থাকে, আর সেই জল সাবান কেশের মধ্যে থেকে যায়, যার কারণে সাবানটা কিন্তু গলতে শুরু করে, আর এই সাবান আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না, সহজেই শেষ হয়ে যায়। তবে যখনই আপনারা সাবান ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি ঢাকনা। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ঢাকনা থাকে। সাবানের মধ্যে এইভাবে করে যদি হাতের সাহায্যে একটু চাপ দেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। এবার সাবানটা যদি আপনারা ব্যবহার করার পর সাবান কেশের মধ্যে রাখেন, তাহলে কি হবে, সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা দেখবেন সাবান কেশের তলার দিকেই রইবে, সাবানটা কিন্তু গলবে না। ঢাকনাটা দেওয়ার কারণে এটা একটা স্ট্যান্ডের মতো কাজ করবে। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর জলটা দেওয়ার পরেও দেখতেই পাচ্ছেন সাবানের মধ্যে কিন্তু জলটা থাকছে না, সম্পূর্ণ জলটা ঝরে গেছে সাবান কেশের মধ্যে। তো এইভাবে যদি আমরা সাবানটা ব্যবহার করতে পারি, তাহলে সাবানটা অনেকদিন ব্যবহার করতে পারবো, সহজে শেষ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি, আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের স্কুলের ড্রেস। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের দেখবেন স্কুল ড্রেসের মধ্যে হোক কি পিটির ড্রেসের মধ্যে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে কি করে এইভাবে করে পেন পেন্সিলের দাগ কেটে নিয়ে আসে, যেটা কিনা আমরা সহজে তুলতে পারি না, আর অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু দেখা যায় দাগটা কিন্তু ঠিকভাবে যায় না। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন, কোনো রকমের সাবান সার্ফের ব্যবহার ছাড়াই সহজে এই দাগটা আপনারা তুলে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি ডেটল, স্যাভলন, এই ধরনের জিনিস কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। কিছুটা পরিমাণের ডেটল আমি এই পেনের দাগের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে আঙ্গুল বা তুলো দিয়েও এইভাবে করে হালকাভাবে ঘষে নিতে পারেন। পেন্সিলের দাগের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণের ডেটল বা স্যাভলন দিয়ে হালকা ঘষে নিই, তাহলে দেখবেন দাগটা অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে শার্টটাকে একটু এইভাবে করে ভিজিয়ে নিয়েছি, দুটো হাতের সাহায্যে হালকাভাবে ঘষে নিয়েছি। তাহলেই দেখবেন বাকি যেটুকু পেনের দাগ ছিল সেটাও কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের সাবান সার্ফের ব্যবহার ছাড়াই আমরা কিন্তু সহজে এইভাবে করে পেনের দাগটা তুলে নিতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই শোয়ার জন্য বালিশের ব্যবহার করে থাকি, তবে সমস্যা কি হয়, যখন আমরা চুলের মধ্যে তেল লাগাই, সেই তেল অবস্থায় যখন আমরা এই বালিশগুলো মাথার মধ্যে দিই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের চুলের তেলটা বালিশ কভারের মধ্যে লেগে যায়, আর বালিশ কভারটা তেল চিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়। তাড়াতাড়ি আমাদের কিন্তু বালিশ কভারটা ধুয়ে পরিষ্কার করতে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, যখনই আপনারা চুলের মধ্যে তেল লাগাবেন, কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কালার চলে যাওয়া বা ফেটে যাওয়া টি শার্ট থাকে, এগুলো কিন্তু ভুল করেও ফেলবেন না। টি শার্টটাকে আমি একটু মুড়িয়ে নিয়েছি, এবার বালিশের মধ্যে টি শার্টটাকে এইভাবে পরিয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি পুরনো টি শার্ট বালিশের মধ্যে পরিয়ে দেওয়া হয়, এটা দেখবেন একটা কভারের মতোই কাজ করবে। এবার টি শার্টের যে হাতার জায়গাগুলো রয়েছে, ভেতরের সাইডে আমি এইভাবে করে ঢুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন দুটো হাতায় কিন্তু আমি এইভাবে ভেতরের সাইডে ঢুকিয়ে দিয়েছি। এবার টি শার্টটাকে একটু ঠিক করে নেবেন। এবার নিচের যে সাইডটা রয়েছে সেটাকে চাইলে এইভাবে করে মুড়িয়েও রাখতে পারেন, আর যদি চান দুটো সেফটি পিন নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে করে ভেতরের সাইড থেকে আটকে দেবেন। এইভাবে যদি আপনারা বালিশটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, যদি চুলের মধ্যে তেলও লাগান, সেটা দেখবেন ডাইরেক্ট বালিশ কভারের মধ্যে লাগবে না, এই টি শার্টটার মধ্যেই লাগবে। আর এই টি শার্টটা খুলে আপনারা পরিষ্কার করে দেবেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু বালিশ কভারটা আপনাদের ধুয়ে পরিষ্কার করতে হবে না, নোংরাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের এলাচ। আমরা অনেক রান্না বান্নাতেই কিন্তু এলাচের ব্যবহার করে থাকি। এলাচের গন্ধটা আমাদের অনেকেরই খুবই ভালো লাগে।
তবে সমস্যা কি হয়, এলাচের দানাগুলোই কিন্তু আমরা ব্যবহার করি, এলাচের যে খোসাটা থাকে সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এলাচের খোসার মধ্যেও কিন্তু এলাচের গন্ধটা থাকেই। এলাচের খোসাটা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না। কিভাবে এলাচের খোসাগুলো আপনারা ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা চা পাতার কৌটো। চা আমরা অনেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, অনেকে আমরা চায়ের মধ্যে একটু আদা দিয়ে থাকি, অনেকে এলাচ দিয়ে থাকি যাতে করে চাটা খেতে ভালো লাগে। তবে আপনারা কি করবেন, যে এলাচের খোসাগুলো রয়েছে ফেলে না দিয়ে চা পাতার মধ্যে এভাবে করে দিয়ে দেবেন। এভাবে একটু মিশিয়ে যদি আপনারা ঢাকনাটা লাগিয়ে রেখে দেন, এলাচের যে গন্ধটা থাকে সেটা দেখবেন এই চা পাতার মধ্যেই কিন্তু চলে আসবে। আর যখনই আপনারা চা বানাবেন সেই চায়ের মধ্যেও কিন্তু এলাচের গন্ধটা থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে, তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের মেখে নিতে হয়। তবে অনেক সময় দেখবেন আমাদের হাতের মধ্যে যদি ব্যথা হয় বা হাত কেটে যায়, কি হয়, আমরা আটাটা কিন্তু ঠিকভাবে মাখতে পারি না, অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও বাড়িতে সাহায্য করার মতো কেউ না থাকলে তখন কিন্তু এই আটা আমাদের নিজেদেরই মাখতে হয়। এভাবে আটাতে হাত না দিয়েই খুব সহজেই আটা মেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা নিয়েছি পিলার। পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। জলটা দিয়ে এইভাবে যদি পিলারটাকে ঘোরাতে থাকি তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আটাটা আমরা মেখে নিতে পারবো। তবে জলটা কিন্তু একেবারে ব্যবহার করা যাবে না। তাছাড়াও আমরা অনেকে গরম জলের ব্যবহার করে থাকি যাতে করে রুটিটা অনেকটাই নরম তুলতুলে হয়। তবে গরম জল দিলে আমরা দেখবেন সহজেই কিন্তু আটার মধ্যে হাত দিতে পারি না, অনেক সময় হাত পুড়েও যায়। এইভাবে যদি আমরা অল্প করে জল দিয়ে একটা পিলারের সাহায্যে আটাটা মাখি তাহলে দেখবেন আটা কিন্তু এইভাবে করে সহজে মেখে নিতে পারবো। আটার মধ্যে কিন্তু হাতও দিতে হবে না। কাজটি কিভাবে করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে আপনাদের যে রোজ রোজ এইভাবে আটা মাখতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের হাত কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায় বা কোনো কারণে আপনারা আটাটা হাত দিয়ে মাখতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিয়েছি আর পিলারের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা কিন্তু মেখে নিয়েছি। এবার এই আটাটা যদি আপনারা হালকা হাতে একটু মথে নেন তাহলেই দেখবেন সম্পূর্ণ আটা মাখা হয়ে যাবে, খুব বেশি আটাতে হাতও দিতে হবে না। আর এইভাবে যদি আপনারা আটা মেখে রুটি করেন অপেক্ষাও করতে হবে না, সাথে সাথে রুটি করলেই দেখবেন রুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই আমরা তো নিজেদের জন্য সাজাগোজার জিনিস কোনো না কোনো নিয়ে যাই, তাছাড়াও যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্যও কিন্তু আমাদের নিয়ে যেতে হয়। একসাথে যদি এগুলো নিয়ে যাই অনেক সময় পেঁচিয়ে যায় বা কখনো কখনো দেখা যায় ছিঁড়েও যায় টানাটানি করতে গিয়ে। তাছাড়াও ব্যাগের মধ্যে যদি নিয়ে থাকি অনেক সময় খুঁজেও পায় না, সব জিনিসের মাঝেই কিন্তু হয়ে যায়, অনেকটাই সমস্যা হয় বের করতে। তো কি করবেন, নিয়ে নেবেন একটা চশমার খালি বক্স। আমাদের অনেকেরই বাড়িতে এমন চশমার বক্স থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না। এই বক্সের মধ্যে আমরা যদি আমাদের নিজেদের বা বাচ্চাদের জিনিসগুলো এইভাবে সাজাগোজার একটা সাইড করে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন এই জিনিসগুলো কোনোভাবে পেঁচিয়ে যাবে না একটার সাথে আরেকটা, আর সহজে কিন্তু খুঁজে পেয়ে যাব। আপনারা চাইলে নিজেদের জন্য কিন্তু অন্য আরও একটা বক্স নিতে পারেন যেটার মধ্যে কানের দুল বা আপনাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলোও কিন্তু ভরে নিয়ে যেতে পারেন। তাছাড়াও এই চশমার বক্সের মধ্যে কিন্তু আমরা আমাদের ব্যবহার করা কিছু প্রয়োজনীয় ওষুধও নিয়ে যেতে পারি। এইভাবে করে কিন্তু আমাদের চশমার বক্সগুলো আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, পকোড়া ভাজি, বেগুনি ভাজি বা হয়তো লুচি ভাজি, সেক্ষেত্রে কিছুটা হলেও অনেক সময় তেল থেকে যায়। আর তেলের মধ্যে যে খাবারের পোড়া অংশগুলো থাকে সেগুলো দেখবেন এইভাবে থাকে। আর আমরা পরবর্তী সময় যদি এই তেলটা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আরও পুড়ে যায়। অনেকে আমরা এই তেলটা দেখবেন ফেলেই দিই। তবে এখন যে জিনিসপত্রের দাম কোনো কিছু কিন্তু ফেলে দেওয়া উচিত নয়। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি একটা বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি।
এবার এই যে পোড়া তেলটা রয়েছে সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে যদি ছেঁকে নেন তাহলে দেখবেন যে পুড়ে যাওয়া অংশগুলো রয়েছে ছাঁকনির মধ্যেই থেকে যাবে, আর বাকি তেলটা কিন্তু আবারও আপনারা ব্যবহার করতে পারবেন, পুড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তবে চায়ের যে পাতাটা থাকে ব্যবহার করার পর আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই চায়ের পাতা আমরা কিন্তু নানাভাবে কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। একটা পাত্রের মধ্যে চায়ের পাতাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গরম জল, রেখে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই জলের মধ্যে কিন্তু চায়ের পাতাটা খুব ভালো মতো মিশে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে এই চায়ের লিকারটাকে আমি ছেঁকে নিয়েছি। চায়ের পাতাটাও কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। এবার সবগুলোই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি, কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। তবে কিভাবে ব্যবহার করবেন সেটা পরে শেয়ার করছি। তার আগে যে চায়ের পাতাটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা মিক্সার জার প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করি, তবে যখন আমরা পেঁয়াজ, আদা, রসুন এই ধরনের জিনিস পেস্ট করি দেখা যায় মিক্সার জারটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা কিন্তু ছাড়তেই থাকে। তো চায়ের পাতাটা দিয়ে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ। এবার আমি এটাকে একবার ঘুরিয়ে নিয়েছি। এইভাবে যদি চায়ের পাতার লবণ দিয়ে আপনারা একবার ঘুরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজ, আদা, রসুনের যে গন্ধটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। তাছাড়াও লবণ যেহেতু দিয়েছি মিক্সার জারের ব্লেডের ধার অনেক সময় কমে যায়, তো লবণটা দিলে কি হবে ধারটাও চলে আসবে। ধরবেন এইভাবে করে উল্টো করে রাখবেন, এতে কি হবে মিক্সার জারের মধ্যে জল থাকবে না, সহজেই জলটা ঝরে যাবে, যার কারণে মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার মধ্যে জং বা মরচে পড়বে না, আর মিক্সার জারটা কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের মিক্সার নিয়ে, মিক্সারে আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, যার কারণে আমরা কিচেনের সাইড করে রেখে দিই। তবে সমস্যা কি অনেক সময় রাত্রেবেলা দেখা যায় মিক্সার জারের সাইড হয়ে বা নিচের দিকে যেখানে ছিদ্র থাকে দেখবেন এই ফুটো হয়ে ছোটোখাটো পোকামাকড়, মাকড়সা, পিঁপড়ে কিন্তু মিক্সারের ভেতরে চলে যায়। আর এটা যদি আমরা লক্ষ্য না করি সেক্ষেত্রে দেখা যায় মিক্সার অনেক সময় চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন বাজারে নিয়ে যেতে হয়, মিক্সারটা ঠিক করিয়ে নিয়ে আসতে হয়। তো আপনারা কি করবেন, যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা নিয়ে নেবেন। আমি এখানে একটা এয়ার ক্লিনার নিয়েছি, সেটা দিয়ে এইভাবে করে যেখানে ছিদ্রগুলো থাকবে তার সাইড করে আপনারা এই মিশ্রণটাকে দিয়ে দেবেন। এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, এর গন্ধের কারণে দেখবেন এর মিক্সারের আশেপাশে কোনো ছোটোখাটো পোকামাকড়, পিঁপড়ে কোনো কিছুই কিন্তু আসবে না। এইভাবে করে যে রোজ কাজটি করতে হবে তা কিন্তু নয়, যদি মাঝে মধ্যে এরকম একটা সলিউশন বানিয়ে মিক্সারের মধ্যে আপনারা দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন কখনোই কিন্তু আপনাদের মিক্সারের মধ্যে ছোটোখাটো পোকামাকড়, পিঁপড়ে কোনো কিছুই কিন্তু আসবে না। মিক্সার চালানোর সময় আমরা যদি ছোট ছোট কিছুটা টিপস ফলো করি তাহলে দেখবেন এই মিক্সারগুলো আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, সহজে খারাপ হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কড়াই আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত এইভাবে করে কড়াই পুড়ে যায়, আর এই পোড়া কড়াই কিন্তু আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু ঠিকভাবে কিন্তু পোড়া দাগ যায় না। তবে আপনারা কিভাবে খুব সহজে কোনো রকমের খুব বেশি ঘষাঘষি ছাড়াই খুব সহজে পোড়া কড়াই পরিষ্কার করবেন। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল। এবার গ্যাসটাকে অন করে আমি এই জলটাকে একটু গরম করে, জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নেব কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টেরও ব্যবহার করতে পারেন। এবার সাথে সাথেই আপনারা একটা খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে করে সব উপকরণগুলো মেশাতে থাকবেন আর এইভাবে করে একটু নাড়তে থাকবেন। এতে কি হবে দেখবেন এই যে পোড়া অংশগুলো থাকে সেগুলো অনেকটাই আলগা হয়ে যাবে, আর এইভাবে যখনই আপনারা কাজটি করবেন দেখবেন অনেকটাই পোড়া অংশ কিন্তু উঠে যাবে।
এবার এই জলটাকে আমি আপনাদের ফেলিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পুড়ে ছিল আর এখন কতটা পোড়া অংশ উঠে গেছে। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারটা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। যেহেতু এখানে লবণ, বেকিং সোডা কোলগেটের আগেই ব্যবহার করেছিলাম, তাই এখানে কিন্তু কোনো রকমের ভিমবার সাবান বা ভিমবার জেলের ব্যবহার করব না। স্ক্রাবারটা দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেব। কড়াইয়ের মধ্যে আগেই কিন্তু বেকিং সোডা, লবণ এমনকি কোলগেটের মিশ্রণটা রয়েছে, তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঘষে নিয়েছি। আর কড়াইটার মধ্যে বাকি যে পোড়া অংশটুকু ছিল সেটাও কিন্তু একদমই উঠে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।